সার্থকের ঝোঁকের বশে নেওয়া এক সিদ্ধান্ত যে গোটা জীবনের কান্নাতে পরিণত হবে সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি সার্থক। এবং বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনের গুলি লাগার খবর শুনতে পায় রাই থেকে শুরু করে ওর মা বৌমনি সকলে, ঠিক সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে যখন নীলাঞ্জনাকে হসপিটালাইজ করা মাত্রই সেই হসপিটালে গিয়ে তারা পৌঁছায় এবং স্রোতকে রায়ের বৌমনি বলতে থাকে যে সব কী করে হয়ে গেল বলো তো স্রোত। অন্যদিকে স্রোত বলতে থাকে যে বৌমনি দোহাই তোমাদের, তোমরা এই প্রশ্নটা আমাকে অন্তত করো না, বরঞ্চ যে জেলে আছে, যে কিনা নিজের জেদকে কন্ট্রোল করতে না পেরে এক পর্যায়ে আমার চোখের সামনে আমার মেজদি ভাইকে খুন করে ফেলেছে, সেই মানুষটাকে গিয়ে বরঞ্চ তোমরা এই কথাগুলো জিজ্ঞাসাবাদ করো। এবং আমি তোমাদের সকলকে একটা কথা বলে দিচ্ছি অফিসার, আমি আপনাকেও বলে রাখছি, আপনি কান খুলে শুনে রাখবেন যে যত যাই হয়ে যাক না কেন আমি কিন্তু এই যাত্রায় সার্থক আমার হাজব্যান্ড হওয়া সত্ত্বেও ওকে কোনো মতে আমি ছাড় দেবো না, এবং ও যাতে সুষ্ঠু বিচারে সেই ব্যবস্থায় আমি করব। অন্যদিকে ক্রান্ত যখন বলতে থাকে পুলিশ অফিসারকে, আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি স্বেচ্ছা আপনাদের কাছে সারেন্ডার করব, কিন্তু নীলাঞ্জনার এই বিপদের দিনে আমাকে অন্তত ওর পাশে থাকতে দিন প্লিজ, দোহাই লাগে আপনাদের। অন্যদিকে কথা বলা মানে পুলিশ অফিসার বলতে থাকে যে ঠিক আছে, 24 ঘন্টা আপনি এবং নীলাঞ্জনা দেবী পুলিশ পাহাড়ের মধ্যে থাকবেন, এবং তারপর আপনি যদি স্বেচ্ছায় আমাদের কাছে সারেন্ডার না করেন এবং আপনি যদি আমাদেরকে চকমা দিয়ে আবারও এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু নীলাঞ্জনা দেবীকে আরও বেশি কঠোরতম শাস্তির ব্যবস্থা আমরা করব। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ইন্সপেক্টর জিজ্ঞেস করতে থাকে ডক্টরকে যে ডক্টরবাবু কী বুঝলেন পেশেন্টকে বলুন তো, ঠিক সেই মুহূর্তে অপারেশন থিয়েটারে নেওয়ার আগে ডক্টররা বলতে থাকে যে দেখুন পেশেন্টের কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, অনেকটা ব্লিডিং হয়ে গিয়েছে এবং যেখানে ওনার গুলি লেগেছে সেখান থেকে গুলি যত পর্যন্ত আমরা না বের করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিতরূপে বলতে পারবো না যে উনি আদৌ আউট অফ ডেঞ্জার কিনা। অন্যদিকে কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে ডক্টর আমি যতটুকু মেজদি ভাইকে দেখে অবজার্ভ করেছি আমার কোনো মতেই মনে হয় না যে এতটা ইজি হবে মেজদি ভাইয়ের বুক থেকে গুলিটা বের করা, কারণ অনেকটা গভীর ঘা। অন্যদিকে এই কথা বলা মাত্র ডক্টররা বলতে থাকে যে হ্যাঁ, যেটা আপনি বলেছেন সেটার সঙ্গে আমরা সম্পূর্ণরূপে একমত, কিন্তু তার সত্ত্বেও আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালাবো এবং অফিসে আপনি একদম টেনশন করবেন না, যত শীঘ্র সম্ভব ওনাকে রিকভার করি আমরা আপনার কাছে ফিরিয়ে দেওয়ারই ব্যবস্থা করবো। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন ক্রান্ত বলতে থাকে যে স্রোতস্বিনী, একবার শুধু আমি নীলাঞ্জনাকে আমার জীবনে ফিরিয়ে পাই এবং ওকে সুস্থ সবল করে তুলি, তারপরে দেখো তোমার স্বামীর আমি কী নাজেহাল অবস্থা করি। ওর এত বড় দুঃসাহস হয় কী করে যে ও আমার দিকে গুলি ছোড়ে এবং ও আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। এর জন্য ওকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং ও যেমনটা আমাকে শাস্তি দেওয়ার জন্য নিজ হাতে অস্ত্র তুলে নিয়েছে, ঠিক একইভাবে আমি ওর দিকে অস্ত্র তাক করে এবার নিজ হাতে ওকে শেষ করে দিব এবং এই পৃথিবী থেকে ওকে সরিয়ে দিব। অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন রায়ের মা বলে থাকে যে হায় ঈশ্বর, তুমি কেন এত আমার পরীক্ষা নিচ্ছ বলো তো, আমার এক মেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়, আরেক মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকে, এরকমটাই যখন আমাকে দেখানোরই হয়, তাহলে ঈশ্বর তুমি বলেন যে আমাকে তুলে নিয়ে চলে যাও, আমি আর এইসব দেখতে পারছি না এবং সহ্য করতে পারছি না। অন্যদিকে ক্রান্ত রায়ের মাকে বলতে থাকে যে আপনার লজ্জা করছে না মা হিসেবে নিজেকে পরিচয় দিতে, আপনার তো নিজের উপরে ঘেন্না করা উচিত, আপনি আপনার মেয়েকে নিজের কাছ থেকে কী করে এতটা দূরে সরিয়ে এতটা নিশ্চিন্তে এতদিন কাটিয়ে দিতে পারলেন বলুন তো। আপনার মেয়ের তো কোনো রকম কোনো খোঁজ খবর নেই আর আপনি মনে হয় না চেষ্টা করছেন, যদি করতেন তাহলে তো অবশ্যই আমরা কোনো না কোনোভাবে খোঁজ পেতাম, তাই না? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলুন না।